মানুষকে কষ্ট না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। অভিযোগের মাঝেও ব্যাপক উৎসাহে বিশ্বকাপ উদ্বোধনী টিকিট বিক্রি শুরু, বঙ্গবন্ধু স্টেডিয়ামে র্যাবের মহড়া। পুঁজিবাজারে টানা নবম দিনের দরপতনে বিক্ষোভ, নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও নাজুক হবে বিশেষজ্ঞদের আশঙ্কা। রাজধানী দক্ষিণখান থেকে গড়ে প্রতি মাসে 11 শিশু কিশোর নিখোঁজ হচ্ছে, পাচারকারী চক্র সক্রিয় থাকার অভিযোগ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আমি রুবানা ইয়াসমিন চৌধুরী। কেএসটিএনটি বার শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। মানুষকে কষ্ট না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান এবং তাদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার বাসভবন গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময়ে এই আহ্বান জানান। জবাবে এফবিসিসিআই সভাপতির নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, সরকারের নীতি সহায়তা পেলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। এই সময় প্রধানমন্ত্রীও তাদের আশ্বাস দেন, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। এই সময় জানানো হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নীতি সহায়তার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সোমবার ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল করিমের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সময় ব্যবসায়ী নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টায় তারা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। মতবিনিময় শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং এফবিসিসিআইর প্রেসিডেন্ট এ কে আজাদ সাংবাদিকদের ব্রিফ করেন। ব্যবসায়ীরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, এফবিসিসিআইর প্রেসিডেন্ট ছিলেন, চাল, তেল, চিনি, বিভিন্ন দ্রব্য সামগ্রীর যে ব্যবসায়ী এবং মিলাররা, চাল কলের, এরা প্রত্যেকেই বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে তারা যে কথাটা বলছেন যে সবকিছুই প্রায় আমাদের আমদানি করতে হয় বহির্বিশ্ব থেকে। একমাত্র চাল আমাদের এখানে ভালো উৎপাদন হয় 85-90 ভাগ, আর বাকিটা আমদানি করতে হয়। অন্যান্য সব জিনিসগুলো চাল ছাড়া তেল, চিনি, এগুলো তো আমদানি করতে হয়। এবং বহির্বিশ্বে যে দাম, দ্রব্যমূল্য অনেক বেশি, তার তুলনায় এমনকি প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও বাংলাদেশে দাম কম আছে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে কোনো অবস্থাতেই যেন দেশের মানুষের কষ্ট না হয়, দুর্ভোগ না হয়, সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। মূল বিষয় ছিল চাল, আটা বা গম, ভোজ্য তেল এবং চিনির দাম যেটা ঊর্ধ্বমুখী, সেটা কিভাবে নামানো যায়, কিভাবে সরবরাহ আরো বাড়ানো যায়, সেই সব সুবিধা নিয়ে, এবং অকিব ব্যবসায়ীদের কি সমস্যাগুলো আছে, আন্তর্জাতিক বাজারে দাম কি আছে, এখানে লোকাল বাজারে কি আছে, কি কি প্রতিবন্ধক আছে, এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ করেছে। নির্দেশনা ছিল যে ব্যবসায়ীরা ভ্যাটের কথা বলেছে, যে ভ্যাটটা যদি কমিয়ে আনা যায় তাহলে এখানে তার মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল মাননীয় অর্থমন্ত্রী, অর্থ সচিব, এনবিআর এর চেয়ারম্যান, কমার্স সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে বসে কালকে একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন এই ব্যাপারে। প্রিয় প্রাঙ্গণ, বিশ্বকাপ প্রসঙ্গ। শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে টিকিট বিক্রি, যা ঢাকা ব্যাংকের 10টি শাখা থেকে দেওয়া হচ্ছে। ম্যাচ টিকিট কেনার মতো এবারও দীর্ঘ লাইনে ছিল শত শত মানুষের অপেক্ষা, ছিল নানা অভিযোগ। তবে সবকিছুর মাঝেও উৎসবটা যেন ছিল আকাশ ছোঁয়া। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যখন লাইন আগাচ্ছিল না, তখন ব্যাংক কর্তৃপক্ষের মন গলাতে হঠাৎ করেই একজন অজ্ঞান হয়ে পড়ার ভান করলেন। যদিও তাতে কাজের কাজ হলো না কিছুই। খুব অসুস্থ লাগতেছে। আমরা কালকে সারা রাত সজাগ, আজকে সারাদিন, এখন পর্যন্ত টিকিট যে পাবো তার কোনো গ্যারান্টি নাই। এসব ব্যাপারে জানতে চাইলে কর্তৃপক্ষ কিছুই বলতে চাইলেন না। তবে বাইরে যেখানে এত মানুষের অপেক্ষা, সেখানে ব্যাংকের কাউন্টার মাত্র একটি, আর সেখানে দেখা গেল একজন রফিকের সাথে, যিনি অবশেষে হাতে পেলেন সোনার হরিণ তুল্য বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখার টিকিট। 10টার পরে থেকে 24 ঘন্টা পার হয়ে গেছে। সারা রাত্র ধরেন ওখানে খাতা বালিশ নিয়ে আসছিলাম, কিছু কলিগ আছে তারা দিয়ে গেছে। অপেক্ষা করার পর খুব ভালো অনুভব হইতেছে, খুব আনন্দ ফিল করতে আসছে।
আর ওই একই লাইনের একেবারে শেষ মাথায় দাঁড়িয়েছিলেন ওয়াহিদুজ্জামান। এখন আমি টিকিট আর কি নিয়ে যাবো আর কি বাসায়, মানে খেলা দেখবো আর কি। অনেক সময় তো লাগে টিকিট। হ্যাঁ লাগলে এখন কি করা যাবে, এখন আসছি, এখন তো আর ঘুরে যাবো না খালি, কারণ টিকিটটা নিয়ে যাবো আর কি। 24 ঘন্টা অপেক্ষা করা লাগে, এখন থাকবো। আবার ধৈর্য যাদের কম তাদের কেউ কেউ নিজে না থেকে লাইনে দাঁড় করিয়ে রেখেছেন কাজের বুয়াদের। আপনি কি টিকিটের জন্য আসছেন? হ্যাঁ, কি দেখবেন আপনি? খেলা, কিসের খেলা বলেন তো? কোন স্টেডিয়ামে হচ্ছে? বল খেলা। বল খেলা? আপনাকে কে দাঁড় করাইছে এখানে? উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কেন এত উন্মাদনা? কারণ একটাই, এমন সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। যে আকর্ষণ সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাডামস ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে। এছাড়াও অনেক সেলিব্রিটি আসবে, মানে পুরো একদম ফ্যাসিনেটেড ব্যাপার। এছাড়াও ফটকাবাজি, লেজার লাইট শো, এগুলো হচ্ছে এক্সক্লুসিভ, যেগুলো বাংলাদেশে এর আগে কখনো হয়নি। এত আকর্ষণীয় ফার্স্ট টাইম এটা বাংলাদেশে, অবশ্যই এই কারণে। আর কি হবে, কে আসছে বাইরে থেকে, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের আমরা দেখতে পারবো এত কাছ থেকে। আর এত বড় অনুষ্ঠান তো এর আগে কখনো হয়নি। ঢাকা ব্যাংকের মোট 10টি শাখা থেকে বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের এই টিকিট বিক্রি হচ্ছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহড়া চালিয়েছে র্যাব। দুপুরে র্যাবের বম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড সহ অন্যান্য সশস্ত্র সদস্যরা যৌথভাবে এই মহড়া চালান। টুর্নামেন্ট উপলক্ষে যে কোনো সন্ত্রাসী হামলা ঘটলে কিভাবে তা সামাল দেওয়া হবে, এটি ছিল তারই একটি মহড়া। তানজিল মাহমুদের রিপোর্ট। দর্শক গ্যালারিতে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তেই আতঙ্কিত দর্শকদের ছোটাছুটি, সাথে সাথেই পুরো এলাকা ঘিরে ফেললেন র্যাবের সদস্যরা। হাজির হলো ডগ স্কোয়াড, খুঁজে বের করলো আরো কয়েকটি বোমা। বিস্ফোরণে আহত এক দর্শককে সরিয়ে নেওয়া হলো সাথে সাথেই। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরনের হামলা হলে কিভাবে র্যাব পরিস্থিতির নিয়ন্ত্রণে আনবে তারই একটি হোমওয়ার্ক এটি। সকল প্রস্তুতি আমাদের আছে, যে কোনো সমস্যার, যে কোনো ধরনের যদি এখানে হুমকি আসে, সকল হুমকি মোকাবেলার মতো সকল প্রস্তুতি আমাদের আছে। প্রয়োজনে আসলে হেলিকপ্টারও ব্যবহার করা হবে। এই জন্য আপনারা জানেন যে সেনাবাহিনীর হেলিকপ্টার হয়তো ব্যবহার করবে। তবে এ ধরনের পরিস্থিতি আদৌ যেন সৃষ্টি না হয় তার জন্য মাঠের প্রতিটি প্রবেশ মুখেই থাকবে কড়া নজরদারি। বোমা বা কোনো অস্ত্র নিয়ে ঢুকতে চাইলে এমনটাই হবে সন্ত্রাসীর পরিণতি। এই এলাকাতে যারা খেলা দেখতে আসছে তারা কতটুকু নিরাপদ, এবং যারা দুষ্কৃতিকারী বা কোন রকমের দুষ্ট চিন্তার মানুষ, তারা বুঝতে পারে যে এখানে যাওয়াটা তাদের জন্য মঙ্গলজনক হবে না, তারা ধরা পড়ে যাবেই। এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিদ্র এবং এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আগামী 17 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আগের দিন পর্যন্ত আইসিসির সাথে মিলে নিরাপত্তা ব্যবস্থাকে আরো নিখুঁত করতে দিনরাত কাজ করে যাবে র্যাব। তানজিল মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ব্যাপক দরপতনে সপ্তাহের শুরুর দিনে ক্রেতাই ছিল না বেশিরভাগ কোম্পানির শেয়ারের। এ নিয়ে টানা নবম দিনের মতো দরপতন হল শেয়ার বাজারে। আর গত 2 মাসের অব্যাহত দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক পড়েছে 3000 পয়েন্ট। এ কারণে বিনিয়োগকারীরা আজও বিক্ষোভ করেছেন ডিএসইর সামনে। হাসিব হাসানের রিপোর্ট। আবারও সপ্তাহ শুরু দরপতন দিয়ে। পতনের গতি এতটাই প্রবল যে দুপুর 1টা নাগাদ প্রায় 150 কোম্পানির শেয়ার আটকে যায় সার্কিট ব্রেকারের ফাঁদে। দাম কমার সর্বোচ্চ সীমা পেরোনোর পর আর ক্রেতাই ছিল না এসব শেয়ারের। এর মধ্যে ভালো মৌলভিত্তির অনেক কোম্পানি ছিল। দুটি মিউচুয়াল ফান্ড, বার্জার পেইন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং ছাড়া সব কোম্পানির শেয়ারের দাম কমেছে এদিন। 2009 সালের ডিসেম্বর থেকেই শেয়ার বাজারের দামের সূচক ও লেনদেন দুটোই বাড়ছিল। সে সময় ডিএসইর সূচক ছিল 4300 পয়েন্ট। ঠিক 6 মাস পরে মে মাসে সেই সূচক দাঁড়ায় 5600-তে। এক বছরের মাথায় তা 9000-এর দোরগোড়ায় পৌঁছায়। এ সময় মুনাফার লোভে ছুটে আসেন নতুন কয়েক লাখ বিনিয়োগকারী। এক বছরে ডিএসইর সূচক 4500 পয়েন্ট বাড়লেও গেল 2 মাসই তা আবার 3000 পয়েন্ট কমে গেল। এর মধ্যে গত 9 দিনই পড়েছে 1520 পয়েন্ট। অর্থাৎ ডিসেম্বরে কোনো ব্যক্তির 100 টাকা বিনিয়োগ থাকলে ফেব্রুয়ারিতে তা 66 টাকায় নেমে এসেছে। এ অবস্থায় রবিবারও ডিএসইর সামনে সাধারণ বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন। হাসিব হাসান, এনটিভি নিউজ, ঢাকা। লোভ আর ঋণের চাহিদা চাপে সংকটের মুখে পড়েছে দেশের আর্থিক খাত।
জুয়ার নেশায় শেয়ারবাজার পরিণত হয়েছে ক্যাসিনোতে। এই মন্তব্য করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সংলাপে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, টাকার চাহিদা এতই বেড়েছে যে অস্বাভাবিকতার বুদর তৈরি হয়েছে শেয়ারবাজার ও আবাসন খাতে। এই প্রবণতা নিয়ন্ত্রণ না করা গেলে দীর্ঘমেয়াদে পরিস্থিতি আরও নাজুক হবে। এমন অবস্থায় গভর্নর বলেছেন, যে কোনোভাবেই হোক আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখবেন তারা। মিরাজ আহমেদ চৌধুরীর রিপোর্ট। কেমন চলছে দেশের শেয়ার বাজার, কতটা সফল মুদ্রানীতি, কতটা সবল দেশের আর্থিক খাত, এসব নিয়ে সিপিডির সংলাপে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। Significant deficit in the design of monetary policy. That you have created a system of capital markets and financial intermediation, which is really not a capital market. What we have is a casino in Bangladesh. That in the name of capital market, you are having people running into the market in totally crazy way, which is quite unrelated to the price-earning ratios. শুধু শেয়ার বাজার নয়, টাকার চাপে বাড়তি দামের বুদবুদ ছড়িয়ে পড়েছে আবাসন খাতেও। তাই চলতি অর্থবছরের প্রথম 3 মাসে ফ্ল্যাট কেনার জন্য ঋণ নেয়ার হার বেড়েছে 64 ভাগ। নির্মাণ খাতে ঋণের চাহিদা বেড়েছে 30 ভাগেরও বেশি। এমন অবস্থায় বিশ্ববাজারে দাম বাড়ায় খাদ্যপণ্য আমদানিতে ঋণ বেড়ে গেছে 70 ভাগের মতো। আর টাকার এত চাহিদা মেটাতে গিয়ে গোটা দেশের আর্থিক খাতই পড়েছে চাপের মুখে। Private sector credit is 27% and growing, and we still have a liquidity crunch. What does it say? It says there's excess demand in the system. If we keep on fueling that excess demand for any longer, we will be inviting bigger bubbles in somewhere else. Real estate is already formed, I would say. And land prices is bubbling high, and inflationary pressures will only get worse. The unscrupulous activities by the different stakeholders in both capital market and financial market, I think this has resulted in some kind of a crisis, and it is not a very good sign either. So, in fact, you'll remember that any financial crisis is usually preceded by bubbles, either in the credit bubble or in the stock market bubbles. It's past. We have seen some tendencies of bubbles in stock market. I'm a little bit afraid that bubbles doesn't take place in the financial sector. এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, ঋণের সুদের হারের যে সীমা বেঁধে দেওয়া হয়েছে তা তুলে নিতে হবে। ঋণের যোগান টেনে ধরতে হবে অনুৎপাদনশীল খাতে, বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি, যাতে অস্বাভাবিকতার বুদবুদ আর্থিক খাতেও ছড়িয়ে না পড়ে। আমরা যে কোনো মূল্যে আর্থিক শৃঙ্খলা আমরা বজায় রাখবো। তারল্য সেই সময়টায় বেড়ে গিয়েছিল, এর প্রভাব হয়তোবা কোনো বাজারে গিয়ে পড়েছে, পুঁজি বাজার কিংবা রিয়েল এস্টেট মার্কেটে গিয়ে পড়েছিল। এই দুটো বাজারকে স্থিতিশীল করতে আমরা আমাদের মতো আমরা কিন্তু চেষ্টা করেছি যে এর সংকটের মূলে যেতে হবে। আমাদের ব্যাংকের ঋণের চেয়ে নিজের ইকুইটির উপর নির্ভর করে এই বাজার দুটোকে এগুতে হবে। এত কিছুর পরেও চলতি বছর মূল্যস্ফীতির চাপ থাকবে, এটা নিশ্চিত সবাই। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, রপ্তানির উপর ভর করে এবার অর্থনীতির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মিরাজ আহমেদ চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জাহাজ ভাঙাকে শিল্প হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার। শিপ ব্রেকিং, শিপ রিসাইক্লিং ও শিপ ব্লিডিং সংক্রান্ত কার্যাবলী মন্ত্রণালয় ও বিভাগের কার্য বণ্টনে অন্তর্ভুক্তিকরণের বিষয়ে পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ